অনেক ভালো লাগতেছে যে আপনাদের সাথে একটা ক্লাসে চলে আসছি, সেটা হচ্ছে সরাসরি কথাবার্তা হবে ইনশাআল্লাহ। কি অবস্থা? এর নাম কি? তনিমা। তনিমা ফার্স্ট হইছে, যাক মাশাআল্লাহ। তনিমা আজকে সবার আগে জয়েন করে ফেলছে, মাশাআল্লাহ। খুবই ভালো কথা, খুবই ভালো কথা। এখন যে কথাগুলো হচ্ছে সেটা হচ্ছে, আগে আমাকে এতটুকু ইনশিওর করবেন যে আমার ভয়েসটা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, আমার সবকিছু ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে কিনা, স্ক্রিনটা ক্লিয়ার কিনা। সবকিছু যদি ঠিকঠাক মতো শোনা যায়, বোঝা যায়, তাহলে ইনশাল্লাহ আমরা পড়াশোনা শুরু করে দিব। কেমন? আচ্ছা, ঠিক আছে। আমরা যেহেতু জুম সেশনের মধ্যে আছি, আচ্ছা, আজকে যেহেতু পুরোপুরি একটা জুমে সেশন, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সবাই সালাম দিচ্ছে, সবাইকে একসাথে হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। যাক মাশাআল্লাহ, খুবই ভালো লাগতেছে। আজকে যেহেতু আমাদের ফেস টু ফেস কথাবার্তা, সবাই আমার ভয়েস শুনতে পারতেছেন তো মাশাআল্লাহ। আজকের ক্লাসটা অনেক সুন্দর করব ইনশাআল্লাহ। সো সব থেকে বড় কথা সেটা হচ্ছে যে আজকে যেহেতু লাস্ট ক্লাস এবং ফেস টু ফেস ক্লাস, এবং আমাদের যেহেতু একটা সুযোগ, সবশেষ সুযোগ, ইনশাআল্লাহ নেক্সট কোর্সে তো অবশ্যই দেখা হবে। সো তার আগে আপনাদের এই চ্যাপ্টারে কি কি সমস্যা হতে পারে, অথবা আপনারা অনেকে চাইলে ওভারঅল সমস্যাটাও বলতে পারেন আপনাদের, যে ভাইয়া আমাদের ওভারঅল সমস্যা এইটা এইটা এইটা। বাট আপনারা দয়া করে একটা কাজ করবেন না, সেটা হচ্ছে যে ভাইয়া আমি 5 নাম্বার চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন করি, 10 নাম্বার চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন করি, এই কাজটা করিয়েন না। সো আমরা যেটা করবো, স্পেসিফিক যেহেতু চ্যাপ্টার পড়তেছি আমরা, সুতরাং স্পেসিফিক ভাবেই আমরা প্রশ্নগুলো নিব, নবম চ্যাপ্টারের প্রশ্নগুলোই আমরা নিব ইনশাল্লাহ। সুতরাং এই ব্যাপারটা মাথার মধ্যে খেয়াল রাখবেন অবশ্যই। তার পরবর্তীতে আরেকটা ব্যাপার মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে প্রশ্ন যেহেতু করব, অবশ্যই রেফারেন্স। মাঝে মাঝে বলেন যে ভাইয়া পিএইচ বুঝি না, সো পিএইচ বা পিওএইচ এর ম্যাথগুলো পুরোপুরি ভিডিও আছে, আমি সেখানে ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে। না দেখে তো আসলে হবে না। সো সেই ক্ষেত্রে আমি বুঝতেও পারবো না আপনি কোন জায়গাটাতে বুঝতেছেন না। সো রিকোয়েস্ট 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 সবার প্রতি, আনমিউট করার আগে, যে আপনারা দয়া করে দয়া করে দয়া করে একটু স্পেসিফিক প্রশ্ন করবেন, যাতে সবারই প্রশ্ন নিতে পারি, যাতে সবার সাথে কথাবার্তা বলতে পারি। এবং 2 নাম্বার কথা সেটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে জুমে জয়েন হয়ে যাবেন। কেন জুমে জয়েন হবেন? কারণ হচ্ছে জুমে জয়েন করলে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন, যারা যারা হাত এমনি উপরে উঠে আছেন তারা আমার সাথে সাথে সরাসরি কথা বলতে পারবেন, কোনো প্যারা নাই। সাউদা বিনতে মাসুদ, ওয়ালাইকুম আসসালাম। রৌনক জাহান, রওশায়, নৌশিন, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সাউন্ডটা তো আমি ঠিকঠাক মতো শুনতে পারতেছি, সুতরাং একটু সাউন্ডটা বাড়িয়ে দেন। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে মাঝে মাঝে সাউন্ডের প্রবলেমটা, সাউন্ড 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 কি সবারই সমস্যা নাকি 2-1 জনের সমস্যা? সাউন্ড তো শোনা যাওয়ার কথা আসলে। সাউন্ড কি আমাকে জানান তো, সাউন্ড যদি যে সাউন্ড যদি ঠিকঠাক থাকে, সাউন্ড যদি ওকে থাকে, হ্যাঁ। সো সাউন্ড যদি ওকে থাকে তাহলে হচ্ছে গিয়ে আপনি দিবেন হচ্ছে সাউন্ড যদি ওকে থাকে এখানে। আচ্ছা, সাউন্ড যদি ওকে থাকে, অল ক্লিয়ার, আমি এখানে একটা পোল দিব। সাউন্ড যদি SOUND সাউন্ড যদি ওকে থাকে তাহলে হচ্ছে আপনি ইয়েস দিবেন, এবং যদি ওকে নট ওকে থাকে, সাউন্ড যদি নট ওকে থাকে, তাহলে এই জায়গার মধ্যে নো দিবেন। চলেন আমরা একটা পোল দিয়ে আসি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছেন সবাইকে জানাচ্ছি একসাথে ওয়ালাইকুম আসসালাম। সো চলেন পোল দিয়েই। আচ্ছা, স্টার্ট। কুইজ স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। অল ক্লিয়ার, ভেরি গুড। যদি অল ক্লিয়ার থাকে ইয়েস দিয়ে দিবেন, অল ক্লিয়ার। সবাই অল ক্লিয়ার বলতেছে। আচ্ছা, ইসলাম, সঞ্জিদা ইসলাম, সামিয়া, রৌনক, লাফিজ, দিগন্ত সাহা, পরবর্তীতে হচ্ছে গিয়ে অনেকে দেখতে পাচ্ছি, সঞ্জিদা, নাফিস, তারপর হচ্ছে নীলিমা। ভেরি গুড, ভেরি গুড। দিগন্ত সাহা, আফরোজ আক্তার, পরবর্তীতে অনেকেই দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, কুইজ কি আপনারা পাইছেন? স্টার্ট কুইজ এই বৎস। আচ্ছা, ইয়েস, সবারই তো ক্লিয়ার বাবা। আরে সেরা 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 সেরা।
এখানে আপনারা 100 জন স্টুডেন্ট থাকলে 98 জন স্টুডেন্ট বলতেছেন যে হচ্ছে ঠিক আছে। সো তার মানে হচ্ছে যে যেই ব্যাপারটা আসতেছে এই জায়গার মধ্যে সেটা হচ্ছে যে আপনারা একটু যারা যারা সাউন্ডের ইস্যুটা ফেস করতেছেন, এখন এখান থেকে তো সাউন্ড বাড়ানো যাবে না, এটা থেকে একদম ওকে, মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যা হয় হয়তো বা। এখন আপনাদেরকে যেটা করতে হবে বাবারা, সেটা হচ্ছে গিয়ে আপনারা একটা কাজ করেন, সেটা হচ্ছে গিয়ে মোবাইলের একটু সাউন্ডটা বাড়ায় দেন অথবা একটু হেডফোনটা ইউজ করেন। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, যদিও বা হচ্ছে ইস্যুটা আপনাদের। সো আমি এখানেই দেখতে পাচ্ছি আমার এখানে ভোট দিছে প্রায় হিউজ স্টুডেন্ট, সো প্রায় 100 জনের মধ্যে এর এখানে তো পার্সেন্টেজ দেখতে পাচ্ছি। সো পার্সেন্টেজের কথা বললে আমি বলবো যে 100 জনের মধ্যে 98 থেকে 99 জন বা প্রায় 90 জন প্লাস আর কি ওরা দেখতে পারতেছে। যাক মাশাআল্লাহ। এখন একের পর এক মিউট করি, হ্যাঁ সবাই সবার প্রশ্ন ক্লিয়ার করেন। প্রথমে হচ্ছে আমি যে ফার্স্ট হইছে আমার এখানে খাইরুন নাহার তানহা। আচ্ছা, খাইরুল নাহাত তানহা, একে আমি একটু আনমিউট। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় অনেক ভালো আছি ভাইয়া। বলো কি অবস্থা তোমার, কি কি সমস্যা ফেস করতেছো? ভাইয়া আমার শুধু একটা এমসিকিউ তে সমস্যা হয়েছে। বলো। কার্ডিয়াক এমসিকিউ। তো ভাইয়া এটা হচ্ছে যে মানে NH4OH এটা কেন জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয়? ও আচ্ছা, এটা খুবই সহজ একটা জিনিস। আচ্ছা তাহলে তুমি আমার সাথে থাকো, আমি এটা লিখে নেই। NH4OH এটা জলীয় দ্রবণে কেন আংশিক আয়নিত হয়? তুমি বলো তো এটা কি আসলে অ্যাসিড নাকি ক্ষার? ভাই এটা ক্ষার। ভেরি গুড। কেন ক্ষার? কারণ এর সাথে ও এইচ আছে। আচ্ছা তুমি বলো তো বাবা, যারা শক্তিশালী, ধরো এখানে একটা পানির একটা ডিব্বা আছে, সো এটা জলীয় দ্রবণ, চিন্তা করো এখানের মধ্যে জল আছে। বলো তো যারা বেশি শক্তিশালী তারা বেশি পরিমাণ আয়নিত হয় নাকি যারা দুর্বল তারা বেশি পরিমাণ আয়নিত হয়? তারা বেশি শক্তিশালী। এক্স্যাক্টলি, যাদের শক্তি যত বেশি তাদেরকে পানির মধ্যে যদি চুবাই ধরো তারা তত বেশি হাইড্রোক্সাইড দিবে, তত বেশি আয়নিত হবে, বুঝছো? সো যাদের এনার্জি বেশি, যাদের শক্তি বেশি, তার দ্রবণীয় হওয়ার ক্ষমতাটাও বেশি। সো এখন চিন্তা করো এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা না একটা দুর্বল ক্ষার। হ্যাঁ, সো এটা যেহেতু প্রথম উত্তর এবং 1 নাম্বার উত্তর হচ্ছে এটা দুর্বল ক্ষার, তাহলে তুমি বলো তো এরা যদি দুর্বল ক্ষার হয় এরা কি সম্পূর্ণরূপে আয়নিত হতে পারবে নাকি শুধু আংশিক পরিমাণ আয়নিত হবে বলো তো? শুধু আংশিকভাবে আয়নিত হইতে পারে। ভেরি গুড। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা যদি 2 মার্কসের জন্য হয় বা 1 মার্কসের জন্য হয় তুমি সাজাই লিখবে সুন্দর করে। এটা একটা ক্ষার কিন্তু এটা হচ্ছে একটা দুর্বল ক্ষার, কিন্তু দুর্বল ক্ষারগুলো পানির মধ্যে খুব অল্প পরিমাণে হাইড্রোক্সাইড দান করতে পারে। যেহেতু অল্প পরিমাণে হাইড্রোক্সাইড দান করতে পারে তাই এদেরকে দুর্বল ক্ষার বলা হয়ে থাকে, বা এরা জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয়। এই দুইটার উত্তরই একই। কথা বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা সেরা। তারপর আর কোনো উত্তর প্রশ্ন আছে বাবা, কোনো সমস্যা? না ভাইয়া আর কোনো প্রশ্ন নেই। ঠিক আছে বাবা, ভালো করে পড়াশোনা করো, ইনশাআল্লাহ দেখা হবে। ভাইয়া আমার জন্য দোয়া করেন, আর কয়েকদিন পরে পরীক্ষা আমার। ফি আমানিল্লাহ বাবা, অনেক অনেক দোয়া করি যাতে সুস্থতার সাথে ভালোর সাথে অনেক ভালো পরীক্ষা দিতে পারো এবং পরিশ্রমের সাথে সেই তোমার কাঙ্ক্ষিত ফলাফলটা সিনাই নিয়ে আসতে পারো ইনশাআল্লাহ। ঠিক আছে বাবা, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা পরবর্তীতে দেখতেছি মুসাব, আমি এখানে দেখি একে আগে একটু আনমিউট করে ফেলি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম বাবা। সায়েদ কেমন আছো? ভাই ভালো আছি ভাই, আমার নাম সায়েদ না ভাইয়া, মুসাব, আমার আব্বুর নাম সায়েদ। ও আচ্ছা, ওর নাম এখানে তো এখন কিভাবে যে কোন কার যে কার বাবার নাম দিছে, কে যে কার মায়ের নাম দিয়ে আসলে এখানে খুলছে আমি তো আসলে বুঝতে পারিনি। প্যারা নাই বাবা, বলো কেমন আছো তুমি? প্রশ্ন হচ্ছে এই চ্যাপ্টারে ভাইয়া বিক্রিয়াগুলো আছে না, যে ধাতব অক্সাইড হাইড্রোক্সাইড এর সাথে ওগুলা কি মুখস্থ করতে হবে নাকি? না আমি বলি শোনো ভালো করে বুঝো। তুমি যদি বলো যে পরীক্ষায় কোন বিক্রিয়াগুলো আসে, তাই না? সো পরীক্ষায় যেগুলো আসে দিন শেষে তো সেইগুলো মুখস্থ করতে হবে, কারণ তুমি পরীক্ষায় ছাড়া যেগুলো আসতেছে না সেগুলো মুখস্থ করে তো আসলে লাভ নাই। সো তোমাকে যেটা করতে হবে, আমার মনে আছে একটা পরে কোনগুলো নীল অধক্ষেপ দেয়, কোনটা সাদা দেয়, কোনটা সবুজ দেয়, ওই বিক্রিয়াগুলো মুখস্থ করে ফেলবা। ওইগুলো মুখস্থ করবা 3 মার্কসের জন্য অথবা 4 মার্কসের জন্য। এবং বুঝো তার মানে ওইটা গুরুত্বের সাথে পড়তে হবে এবং ব্যাখ্যাগুলো মুখস্থ করতে হবে।
এবং তুমি যদি ফার্স্টের পার্টে চলে আসো, যে এসিডে আছে না যে ধাতব অক্সাইডের সাথে তোমার হচ্ছে বিভিন্ন রকম এসিডের বিক্রিয়া, বা তোমার হচ্ছে অধিক সক্রিয় ধাতুর সাথে এসিডের বিক্রিয়া, বা হচ্ছে বাইকার্বনেটের সাথে এসিডের বিক্রিয়া, এরকম আছে না বলো তো? সো এই বিক্রিয়াগুলো না প্রথম এসিডের প্রথম বিক্রিয়ার এসিডের যে বিভিন্ন প্রকার বিক্রিয়ার অংশটা, সেখানে শুধুমাত্র এমসিকিউ এর জন্য পড়বা ওই পার্টটা। এবং এমসিকিউ এর জন্য যখন পড়বা মনে রাখবা কোন বিক্রিয়া শেষে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, কোনটার সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, এই ব্যাপারগুলো মনে রাখবা। ক্লিয়ার? হ্যাঁ ভাই। আর ভাইয়া এখান থেকে কি কোশ্চেন আনসার চান্স বেশি, মানে এটা কি ইম্পর্টেন্ট চ্যাপ্টার নাকি কোন, মানে তুমি চ্যাপ্টারটা মানে মানে এই চ্যাপ্টার থেকে ফুল একটা প্রশ্ন এখনো আজীবন আসে নাই, সো ফুল প্রশ্ন আসার সম্ভাবনাও তেমন একটা নেই, অন্য চ্যাপ্টারের সাথে রিলেট করে দিবে, সো আসবে না, বাট অন্য চ্যাপ্টারের সাথে পাবা। অনেক ফানি হয়, খুব মজা হয়। হ্যাঁ ঠিক আছে বাবা, থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পারো তো ক্লাসের পড়াগুলো না? জি ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে আমার নেক্সটে হচ্ছে ইফাত না নাফিয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? ভাইয়া আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহর রহমতে অনেক ভালো আছি ভাইয়া। কি সমস্যা তোমার বলে ফেলো তো। ভাইয়া আমার একটা সৃজনশীল প্রবলেম ছিল। হ্যাঁ বলো, সৃজনশীলের গ নাম্বার, ক নাম্বার না খ নাম্বার, স্পেসিফিক ভাবে একটু বলতে হবে যে। ভাইয়া উদ্দীপকের তিনটা বিক্রিয়া ছিল, বিক্রিয়া তিনটা বলবো? বলো। NH4Cl হুম plus A আর উৎপাদক NH3 plus NaCl plus H2O। 2 নাম্বারটা P plus A আর উৎপাদক হালকা নীল বর্ণের অধ্যক্ষের। হুম C plus A আর উৎপাদক সাদা বর্ণের অধ্যক্ষের। আর 3 নাম্বারটা হলো Fe plus 2HCl উৎপাদক B plus H2O। আচ্ছা, আমরা অনেকগুলো যেহেতু বিক্রিয়া, আমরা একটু এক নাম্বার থেকে বিক্রিয়াগুলো লিখে নেই, কেমন? আচ্ছা বলো, প্রথম বিক্রিয়াতে কয়টা বিক্রিয়া দেয়া আছে? তিনটা, তাই তো? হ্যাঁ বলো, প্রথম বিক্রিয়া কি দেয়া আছে? NH4Cl। এটার নাম কি বাবা বলো তো? NH4Cl। হ্যাঁ, এটার নামটা কি জানো? অ্যামোনিয়াম ক্লোরাইড। ভেরি গুড। এটার সাথে কি বিক্রিয়া দিছো? প্লাস A। এ। আচ্ছা ভেরি গুড। কি উৎপন্ন হয়েছে? NH3 plus NaCl plus একটু আস্তে। NH3 তারপর plus NaCl সোডিয়াম ক্লোরাইড আচ্ছা হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড, তারপর প্লাস পানি H2O। আচ্ছা প্লাস পানি। আচ্ছা ঠিক আছে, এর পরবর্তীতে বলো। এরপরে B plus A বি প্লাস plus এ। A আচ্ছা এরপর আর উৎপাদক হলো হালকা নীল বর্ণের অধ্যক্ষের। হালকা নীল। আচ্ছা, হালকা নীল অধ্যক্ষে পড়ছে, তাই তো? জি। আচ্ছা তারপর C plus A। আচ্ছা একটু ওয়েট করো, আচ্ছা আমি লিখে নিচ্ছি। হ্যাঁ বলো, পরের রিঅ্যাকশনটা হচ্ছে, একটু দাঁড়াও, পেনটা নিয়ে নিলাম। হ্যাঁ, পরের রিঅ্যাকশন হচ্ছে সি plus A। সি প্লাস এ, যেটা লিখতেছি এটা ঠিক আছে এরকম? C plus A। জি ভাইয়া। আচ্ছা সি প্লাস এ, তারপর সাদা বর্ণের অধ্যক্ষের। সাদা বর্ণের অধ্যক্ষের। আচ্ছা এখন বলো কি সমস্যা তোমার এই জায়গার মধ্যে? এখানের মধ্যে অবশ্যই সোডিয়াম হাইড্রোক্সাইড যদি থাকে তাহলে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়ে যাবে। এটা 2 নাম্বার সমীকরণে আছে, 3 নাম্বারটা আলাদা। ও আচ্ছা, বলো এখন বলো, এই দুইটা একটা সমীকরণের মধ্যে, তাই তো? হ্যাঁ তারপর বলো। Fe plus এফ ই প্লাস
জি ভাইয়া। এই যে এভাবে প্লাস 2 তারপর 2HCl 2HCl উৎপাদ হচ্ছে D প্লাস H2 কি প্লাস ডি D প্লাস H2 হ্যাঁ ডি প্লাস H2 হ্যাঁ তারপর হচ্ছে D প্লাস AgCl এখানে ডি প্লাস AgCl AgCl হ্যাঁ তারপর উৎপাদ হচ্ছে E প্লাস Ag হ্যাঁ এটা কোন জায়গার প্রশ্ন বাবা বলো তো এত কঠিন প্রশ্ন দিছে এটা কোনো বোর্ডের নাম গাইডে পাইছে বুঝতে পারছি এইগুলো প্রশ্ন নিয়ে মাথা ঘামাবা না এগুলো মাঝে মাঝে হচ্ছে উচ্চতার দক্ষতা করার জন্য এগুলো তো অনেক কমপ্লিকেটেড করে দিছে আচ্ছা দেখি কতটুকু আমাদের বইয়ে আসার মতো সঙ্গতিপূর্ণ তোমার প্রশ্ন শুনে তারপরে আমরা সলভ করবো কেমন এই যে তুমি আগে যেটা করবা বাবা আসলে বুঝছো এইরকম টাইপের প্রশ্ন তুমি স্কুলেও কমন পাবা না এরকম টাইপের প্রশ্ন তুমি হচ্ছে বোর্ড পরীক্ষায়ও কখনো আসবে না কারণ এতটা ডিপ লেভেলের প্রশ্ন তোমাদেরকে দিবে না আমি সলভ করাই দিব বাট এখানে 50 থেকে 60% স্টুডেন্টের অনেকেরই মাথার উপর দিয়ে চলে যাবে যে কেমনে কি হচ্ছে না হচ্ছে সো আমি আপনাদেরকে সাজেস্ট করব সেটা হচ্ছে প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে বোর্ড প্রশ্নগুলো সলভ করবেন আমার কথা কি বুঝতে পারছেন সো যদি আপনি কি এই চ্যাপ্টার বোর্ড প্রশ্নগুলো সলভ করছিলেন সবগুলো করি নাই আচ্ছা তাহলে আপনার প্রথম কাজ হবে কি বুঝছেন যে বোর্ড প্রশ্নগুলো আগে সলভ করে ফেলবেন কারণ এই যে এইগুলো হচ্ছে উচ্চতর দক্ষতা তো মাঝে মাঝে টেস্ট পেপার গাইডগুলোতে খুব বিচ্ছিরি ভাবে আমি দেখি আসলে যে এমন কিছু প্রশ্ন দিয়ে দেয় যে এইগুলো আসলে কখনো বোর্ড পরীক্ষায় আসেও না কখনো আসার মতোও না সো সেই জিনিসগুলো নিয়ে তুমি যদি সলভের পিছনে সময় নষ্ট করো সো উল্টা তোমারই সময় নষ্ট বা তোমারই জিনিসগুলো আসলে মানে আসলে উল্টা তোমার দিকেই যাবে আসলে যে কোনো লাভই হবে না দিন শেষে সো আমরা দেখি এই প্রশ্নটা সলভ করি বাট তুমি অবশ্যই নেক্সট টাইম থেকে মাথার মধ্যে রাখবা যে বোর্ড প্রশ্নগুলো আগে 100% সলভ করবা 2 থেকে 3 বার তার পরবর্তীতে গিয়ে এমনিতে স্বাভাবিকভাবে বিভিন্ন স্কুলের প্রশ্নগুলো সলভ করবা ভালো ভালো স্কুলগুলো যেগুলো ঢাকার বিভিন্ন ভালো ভালো স্কুল আছে সেগুলো আগে সলভ করে ফেলবা কেমন আচ্ছা ঠিক আছে এখন বলো কি কি আছে এই জায়গার মধ্যে প্রশ্ন কি তোমার কোন প্রশ্নে সমস্যা প্রশ্নটা হচ্ছে এ যৌগ ব্যবহার করে ডি ও ই যৌগ শনাক্তকরণ সম্ভব বিশ্লেষণ এই যৌগ ব্যবহার করে তার মানে এই যে এই যৌগটা জি ভাইয়া আচ্ছা এই যৌগটা ব্যবহার করে কি কি যৌগ ডি যৌগ এবং ই যৌগ শনাক্তকরণ সম্ভব ব্যাখ্যা করো তাই তো আচ্ছা তুমি আমাকে বলো তো বাবা এই যে বিক্রিয়াটা অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে এখানে এ দিছে বাট এই জায়গার মধ্যে দেখো অ্যামোনিয়া আছে সোডিয়াম ক্লোরাইড আছে এই জায়গার মধ্যে পানি আছে সো তোমাকে যদি আমি বলি বাবা এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড এখান থেকে কি NH3 আসা সম্ভব না বলো তো কারণ এই জায়গা থেকেই তো NH3টা আসছে এখানের মধ্যে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন কয়টা আছে চারটা তার মধ্যে এই যে দেখো নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন এখানে 3টা লিখে দিলাম তাহলে আর কয়টা হাইড্রোজেন বেঁচে আছে বলো তো এই জায়গার মধ্যে একটা হাইড্রোজেন বেঁচে আছে আর একটা ক্লোরিন বেঁচে আছে না বলো তো আচ্ছা তুমি বলো তো এই ক্লোরিনটা কার সাথে আসলে বিক্রিয়া করছে সোডিয়ামের সাথে না এই যে সোডিয়ামের সাথে না তাহলে এই জায়গার মধ্যে তুমি বুঝতেছো এখানে অবশ্যই সোডিয়াম থাকতে হবে আর এই হাইড্রোজেনটা কার সাথে বিক্রিয়া করতেছে বলো তো এখানে তো হাইড্রোজেন এই পানি মানে কি হাইড্রোজেনের সাথে কি হাইড্রোক্সাইড আছে না নাই তার মানে তুমি বুঝতেছো যে হাইড্রোজেনের সাথে কাকে লাগবে বলো তো হাইড্রোক্সাইড লাগবে কি লাগবে না তার মানে এখানে কি সোডিয়াম এই যে সোডিয়ামের সাথে এই যে হাইড্রোক্সাইড ছিল তার মানে এই যৌগটা তুমি পেয়ে গেছো সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা আসলে ক্লোরিনটা সোডিয়ামের সাথে মিলে গেছে এবং হাইড্রোজেনটা হাইড্রোক্সাইডের সাথে মিলে গেছে তুমি প্রথম এটা পেয়ে গেছো এই যৌগটা কি আসলে আচ্ছা এতটুকু কি বুঝতে পারছো একে আমরা লিখে ফেললাম যে এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড খুবই ভালো কথা এখন তুমি আমাকে বলো তো এই জায়গার মধ্যে আমি তো এ পেয়ে গেলাম তাহলে এর জায়গায় আমি ছোট্ট করে লিখতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি বলো ক্লাসের মধ্যে পড়াইছিলাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে এখানে কাকে রাখলে নীল অর্ধক্ষেপ দেয় বলো তো আমি বললাম যে আমি তোমাদেরকে ক্লাসের মধ্যে ক্লাসগুলো করছিলা কি আচ্ছা তুমি বলো তো বাবা যে ক্লাসের মধ্যে যখন পড়িয়েছিলাম তখন আপনাদেরকে দেখিয়েছিলাম যে সোডিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষার কার সাথে বিক্রিয়া করলে নীল অর্ধক্ষেপ দেয় লিখে দিছিলাম কিন্তু করছিলা ক্লাসটা আমার কথা কি শুনতে পারতেছো কথা বাইরে আসতেছে আচ্ছা এবার কি শোনা যায় ক্লিয়ারলি
জি ভাইয়া। আচ্ছা, আমি জিজ্ঞেস করছি যে সোডিয়াম হাইড্রোক্সাইড কার সাথে বিক্রিয়া করলে, আচ্ছা এখানে কমেন্টের মধ্যে কেউ বলতে পারবেন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কে বিক্রিয়া করলে আসলে হালকা নীল অর্ধক্ষেপ দিত? আমি কিন্তু লিখে দিছিলাম। এই যে অনেকে উত্তর দিয়ে দিচ্ছে, জয়া সরকার উত্তর দিয়ে দিছে। বাবা তুমি ক্লাসটা করছিলা কি? ওইখানে কিন্তু সুন্দর করে করে দিছিলাম। কমেন্টে তাড়াতাড়ি জানাবেন তো কে ছিল। এই জায়গার মধ্যে ক্লাসটা হয়তোবা তুমি মিস করে ফেলছো, তাই না? হ্যাঁ, আমার কথা শুনতে পারতেছো বাবা নাফিয়া? কথা বেঁচে আসতেছে। আচ্ছা, হয়তোবা তোমার নেটওয়ার্কের সমান সমস্যা মেবি, কারণ এখানে তো নেটওয়ার্ক ফুল দেখাচ্ছে একদম। আচ্ছা, সো এই বিটা না কপার নাইট্রেট হবে। হ্যাঁ, এটা আমি ক্লাসে পড়াইছিলাম। সো তুমি ওই ক্লাসটা দেখবা, অবশ্যই অবশ্যই দেখবা। কথা কি আমার বুঝতে পারছো? জি ভাইয়া। তার মানে ওই ক্লাসটা হয়তো বা মিস করে গেছো, তো এই জন্য এটা একটু কঠিন লাগতেছে। তো আমি বলে দিছিলাম 22 থেকে 29-এর মধ্যে কয়েকটা বর্ণ মুখস্থ করতে বলছিলাম। সো বি নাম্বার যৌগটা আমরা পেয়ে গেলাম। সো ওই ক্লাসটা দেখবা, কারণ ওইটা আসলে ডিটেলসে কোনটা লাল দেয়, কোনটা সবুজ দেয়, কোনটা সাদা দেয়, কোনটা নীল দেয়, ওই ক্লাসের মধ্যে পড়াই দিছিলাম। মোস্ট প্রবাবলি এটা 6 নাম্বার ক্লাস বা 5 নাম্বার 6 নাম্বার এরকম ক্লাস ছিল। কেমন? 5 নাম্বার ক্লাস খুব সম্ভবত। সো তুমি 5 নাম্বার ক্লাসটা গিয়ে দেখে নিবা। কেমন? আচ্ছা, এখন দেখো এই জায়গার মধ্যে আমরা বি পাইলাম না, বলো তো কপার নাইট্রেট পাইছি কি পাইনি? জি ভাইয়া। আচ্ছা, এই যে কমেন্টের মধ্যে ঝড় উঠে গেছে, সবাই বলছে কপার সালফেট বলতেছে, সবগুলারে পিটানো দরকার, কপার নাইট্রেট হবে। পড়াইছি, অনেক পড়াইছি, কপার নাইট্রেট। আচ্ছা ঠিক আছে। এখন এখন তুমি বলো যে এই জায়গার মধ্যে হালকা নীল অর্ধক্ষেপ দিছে, খুবই ভালো কথা। তুমি বলতে পারো যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কপার নাইট্রেট বিক্রিয়া করলে আসলে কি উৎপন্ন হবে? ভেরি গুড, ভেরি গুড। এই দুইটা যদি আমরা একসাথে রিঅ্যাকশন করি তাহলে কি উৎপন্ন হবে? কপার হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, তাই না? এবং এইটার যে অর্ধক্ষেপ সেটা হচ্ছে হালকা নীল অর্ধক্ষেপ দিবে। তার মানে আমি এই যৌগটা আসলে পেয়ে গেছি। কে আসলে হালকা নীল অর্ধক্ষেপ দিচ্ছিল? ভেরি গুড। পরবর্তীতে তুমি বলো, এখন তুমি এই জায়গার মধ্যে দেখো সি এর সাথে, সি তুমি জানো না কি, সি এর সাথে এর বিক্রিয়া, এ মানে কি বলো তো? সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, খুবই ভালো কথা। এখন তোমায় এই যে এই জায়গার মধ্যে দেখছো আবারও দিছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কপার বিক্রিয়া করলে নীল দেয়, আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কে বিক্রিয়া করলে সাদা অর্ধক্ষেপ দেয় বলো তো? জিঙ্ক OH2। হ্যাঁ, জিঙ্ক নাইট্রেট হইতে পারে। আমি এদেরকে অনেকবার বলছি। কমেন্টে বলে তো 22 থেকে 29-এর বাইরে যাদের পারমাণবিক সংখ্যা আছে সেটা হচ্ছে গিয়ে ম্যাগনেসিয়াম হইতে পারে, ম্যাগনেসিয়াম নাইট্রেট হইতে পারে, ক্যালসিয়াম নাইট্রেট হইতে পারে, জিঙ্ক নাইট্রেট হইতে পারে। মেইন কথা হচ্ছে 22 থেকে 29-এর বাইরে যাদের পারমাণবিক সংখ্যা, তারাই যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দেয় তাহলে কি হবে বলেন তো? সাদা অর্ধক্ষেপ দিবে। যেহেতু আপনি 22 থেকে 29-এর মধ্যে জিঙ্ক হাইড্রোক্সাইড বলছেন, তার মানে এখানের মধ্যে আপনি জিঙ্ক হাইড্রোক্সাইডও নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আপনাকে মনে রাখতে হবে জিঙ্কের পরিবর্তে আপনি এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডও বসাইতে পারেন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডও বসাইতে পারেন। সরি, হাইড্রোক্সাইড তো না, নাইট্রেট হবে। আমরা এখানে নাইট্রেট ইউজ করব। দাঁড়াও, এটা একটু মুছে দিই আমরা। আচ্ছা, তুমি কি বুঝতেছো যে এই পর্যন্ত বুঝাইছি? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই জায়গার মধ্যে হবে জিঙ্ক নাইট্রেট, NO3, এখানের মধ্যে হচ্ছে 2, জিঙ্ক নাইট্রেট। তাহলে এখানে সাদা অর্ধক্ষেপ দিবে এবং জিঙ্ক নাইট্রেট এবং সোডিয়াম হাইড্রোক্সাইড মিলে কি উৎপন্ন করবে? জিঙ্ক হাইড্রোক্সাইড। ভেরি গুড, জিঙ্ক হাইড্রোক্সাইড। তাহলে এই পর্যন্ত তো আমরা পেয়ে গেলাম, তাই না? বলো তো। এখন আমাদের কি প্রথম পর্যন্ত পাঠ শেষ তো না? তোমাকে কি জানি বলছিল প্রশ্নটা, আরেকবার বলো তো। এ যৌগ ব্যবহার করে ডি ও ই যৌগ শনাক্তকরণ সম্ভব। আচ্ছা, তার মানে এ যৌগটা কি ছিল? সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা পার্ট বাই পার্ট আসতেছি। এখন দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাহায্যে কোন দুইটা শনাক্ত, ডি আর ই শনাক্ত করা সম্ভব কিনা। আচ্ছা তুমি বলো তো, এই যে আয়রনের সাথে যদি এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? আয়রনটা যদি 2+ হয় তাহলে আমরা এখানের মধ্যে বলতে পারি না FeCl2। ভেরি গুড। তুমি বলো তো FeCl2, আমার এ যৌগ কোনটা বলো তো বাবা? এ যৌগটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। ভেরি গুড। তার মানে এটার সাথে যদি এটা বিক্রিয়া করে, এখানে ক্লোরিন দুইটা ক্লোরিনের জায়গায় দুইটা হাইড্রোক্সাইড চলে আসবে, তাই না? তাহলে এখানের মধ্যে উৎপন্ন হবে FeOH2। তার মানে তুমি বলো এটা কি অর্ধক্ষেপ হবে বলো তো? এটার নাম ফেরাস। ফেরাস 2+ কে বলা হয় ফেরাস। ফেরাসের লাস্টে দন্তস্ব আছে না?
জি সবুজ। সবুজ, ভেরি গুড। এই যে এটা সবুজ অর্ধক্ষেপ, তার মানে কি আমরা কি এ যৌগটার সাহায্যে কি আমরা এটা শনাক্ত করতে পারলাম? ডি যৌগটা শনাক্ত করতে পারছি? এটা তো ডি যৌগ ছিল, পারছি শনাক্ত করতে? যখন দেখছি এটা সবুজ রঙের অর্ধক্ষেপ দেয়, পারছি কি পারি নাই? জি ভাইয়া। আচ্ছা, ভেরি গুড। তার পরবর্তীতে দেখো ডি যৌগ। ডি যৌগ মানেটা কি বলো তো? ডি যৌগটা মানে ছিল FeCl2। আচ্ছা তুমি বলো বাবা, ডি যৌগ মানে FeCl2, এইটার সাথে যদি সিলভার ক্লোরাইড বিক্রিয়া করে তাহলে কি হবে বলো তো? এখানে ছিল আয়রনের সাথে দুইটা ক্লোরিন, এখন এখান থেকে যদি একটা ক্লোরিন সেখানে যুক্ত হয় তাহলে আমি কি লিখতে পারি বলো তো? FeCl3। হ্যাঁ, ভেরি গুড। আর সিলভারটা পাশাপাশি একাই থেকে যাবে, যেটা এখানে দেখাই দিছে। এখন তুমি বলো, আমি যদি এখানে FeCl3 এর সাথে যুক্ত করে দেই সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে কি হবে? এখানে তিনটা ক্লোরিনের জায়গায় তিনটা হাইড্রোক্সাইড। ভেরি গুড। তাহলে এটার বর্ণটা কি হবে বলো তো? আমি ক্লাসে পড়িয়ে দিয়েছিলাম তোমাদেরকে, বাদামি। ভেরি গুড। এখন কি শনাক্ত করা গেছে কি যায়নি? জি ভাইয়া। ভেরি গুড। এই যে এভাবে এর সাহায্যে আমরা এটা শনাক্ত করে ফেলবো। তোমার কি কোনো কনফিউশনটা ক্লিয়ার হইছে? জি ভাইয়া। আচ্ছা, ভেরি গুড। আর কোনো প্রশ্ন আছে বাবা তোমার? জি না ভাইয়া। আর আচ্ছা, আরেকটা কথা ছিল ভাইয়া, যে প্যারেন্টস মিটিং এ একটা মেয়ে বলছিল যে আমাদের লেকচার শিটে যে এমসিকিউ গুলো দেওয়া আছে হুম। ওখানে নাকি ভুল আছে। আজকে আমি দেখছিলাম এখানে ভুল পাইছি ভাইয়া। কয়টা ভুল পাইছো? আমি সবগুলো দেখি নাই, প্রথম কয়েকটা দেখছি, এখানে একটা ভুল ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা দেখতেছি যে যাতে নেক্সটে তোমাদের আর কোনো ভুল না থাকে সেটা কারেকশন করে দেওয়া হবে, কেমন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে বাবা, ভালো থেকো, আল্লাহ হাফেজ। জি ভাই, আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ বাবা, ভালো থেকো, পড়াশোনা করো ভালো করে, কেমন? জি ভাইয়া, দোয়া করবেন হ্যাঁ, সামনে এক্সাম। ফিয়ামিনিল্লাহ, ইনশাআল্লাহ বাবা, দোয়া করি অনেক ভালো করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরবর্তীতে হচ্ছে ভাইয়া, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছো? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহর রহমতে ভালো আছি। কি অবস্থা তোমার? তোমার নাম হচ্ছে এই এত কঠিন নাম, কি নাম বলো তো পুরোটা? আমি শুধু মন্ডলটা পড়তেছি। ভাইয়া, আমার নাম হচ্ছে মৃগাঙ্ক মন্ডল প্রাঙ্গণ। ওরে বাবা রে বাবা, প্রথম আবার বলো তো, প্রথমে কি বললাম? ভাইয়া, মৃগাঙ্ক। মৃগাঙ্ক, এটা বাংলা দিয়ে লিখলে কিভাবে লিখে? ময়রি গয়াকার অনুস্বর ক। ও আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি, ঠিক আছে। আপনি আমাকে প্রাঙ্গণ বলবেন। আচ্ছা, প্রাঙ্গণ বলবো, ঠিক আছে বাবা। সেরা, কি সমস্যা আছে তোমার বাবা বলো তো, শেয়ার করো তো আমার সাথে। ভাইয়া, এইটাতে এই অধ্যায়ে তেমন কোনো সমস্যা নাই ভাইয়া, আমাকে যদি একটু পারেন ভাইয়া যে অস্থায়ী খরচটা একটু বুঝাই দিবেন। আচ্ছা, অস্থায়ী ক্ষরতা, ক্ষরতা কয় ধরনের তুমি পড়ছো বাবা বলো তো? ভাইয়া, খরচ আমি দুই ধরনের পড়ছি, কি কি পড়ছো? স্থায়ী এবং অস্থায়ী। আচ্ছা, স্থায়ী এবং অস্থায়ী ক্ষরতা, তাই তো? আচ্ছা, এখন কথা হচ্ছে অস্থায়ী ক্ষরতার ভিতরে কি পড়ছো তুমি বলো তো একটু? ভাইয়া, আমি পড়ছি যে পানিতে ক্যালসিয়াম, তারপরে আয়রন, ম্যাগনেসিয়াম, ধাতুর বাইকার্বনেট, লবণ যেটাতে দ্রবীভূত থাকে সেটাকেই অস্থায়ী খরতা বলে। আচ্ছা, তার মানে ব্যাপারটা হচ্ছে যে পানির মধ্যে, দেখো আমি কিন্তু তোমার কাছে সলভটা নিব, হ্যাঁ দেখো দেখো, ধরো এখানে আমার পানি আছে, ভালো করে বুঝো, তুমি এমন ভাবে তোমাকে বুঝাই দিব যাতে তুমি মনে করো আগে থেকে বুঝেছিলা। দেখো, ধরো এটা পানি, পানির মধ্যে কি কি দিছো তুমি বলো তো? আমি পানির মধ্যে দিলাম ক্যালসিয়াম, ক্যালসিয়াম, তারপর তারপর আয়রন, আয়রন, তারপর ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, এরপর আরো কিছু আছে? আছে অনেক ধাতুর বাইকার্বনেট। আচ্ছা, অনেক ধাতুর বাইকার্বনেট, তারপর কি লেখা আছে পুরাটা বলো তো? মানে যখন এইগুলা এই লবণগুলো দ্রবীভূত থাকলে যে খরচটা সৃষ্টি হয় আমরা সেটাকেই অস্থায়ী করে দেবো। ভেরি গুড। তার মানে হচ্ছে এদের কার্বনেট মানে কি বলতো? এদের কার্বনেট নাকি বাইকার্বনেট বলতো? বাইকার্বনেট। ভেরি গুড, দুইটা কিন্তু তফাৎ আছে। শুধুমাত্র কার্বনেট মানে কি জানো? CO3-2, এটাকে বলা হয় শুধুমাত্র কার্বনেট, ঠিক আছে, মনে থাকবে। এখন দেখো, শুধু বাইকার্বনেট মানে হচ্ছে CO3-1, এটা হচ্ছে নিচেরটা হচ্ছে বাইকার্বনেট, ক্লিয়ার? তাহলে এটাকে বলবো আমরা বাইকার্বনেট। এটা বাইকার্বনেট আয়ন আসলে, হ্যাঁ, কারণ এখানে যেহেতু মাইনাস আছে তাই আয়ন। আর এটা কি আয়ন বলো তো বাবা? এটা হচ্ছে
কার্বনেট আয়ন। আমার কথা কি বুঝতে পারছো কি পারো নাই? আচ্ছা, এখন চিন্তা করো, তোমার কথা অনুসারে আমরা ব্যাখ্যা করি। দেখো তোমার কাছে একটা পানি আছে, তো পানির কাছে এদের বাইকার্বনেট মানে কি, আমি যদি এটা সহজে বুঝাই, এটার বাইকার্বন মানে হচ্ছে, বাইকার্বনেট মানে হচ্ছে এইটা, এইটা হচ্ছে বাইকার্বনেট। সো এই যদি পানিতে দ্রবণীয় হয়, তখন যে পানিটা হয় আমার, দেখো স্বাভাবিকভাবে যে পানিটা ছিল সেখানে কি কোনো আয়ন টায়ন কিছু ছিল? ছিল না। সো এই যে জিনিসটা, এই জিনিসটা যদি পানির মধ্যে চলে আসে, তখন সেই পানিটাকে নতুন করে একটা নাম দিছে, সেই নামটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা। কথা কি আমার বুঝতে পারছো? এখন ক্ষরতা সমস্যা কি আসলে? ক্ষরতা হইলে কি সমস্যা? ক্ষরতা হইলে সমস্যা হচ্ছে কাপড় চোপড় পরিষ্কার হইতে চায় না। একদম সহজ বাংলায় ভাষা। ধরো তোমার পানির মধ্যে, বাসার কলের মধ্যে পানি দিয়ে যদি কাপড় বেশি একটা পরিষ্কার না হয়, তাহলে বুঝতে পারবা তোমার বাসার পানির মধ্যে খড় পানি আছে। বুঝতে পারছো? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে বাবা? হ্যাঁ ভাইয়া, এই যে অ্যাসিড বৃষ্টিতে বইয়ের যে দুটো বিক্রিয়া আছে ভাইয়া, ওই দুটো বিক্রিয়া ছাড়া অন্য কোনো বিক্রিয়া কি আছে? না না না, আর অন্য কোনো বিক্রিয়া পড়তে হবে না। এসিড বৃষ্টির বিক্রিয়াগুলো হচ্ছে গিয়ে জাস্ট দুইটা লাইন দেয়া আছে। একটা হচ্ছে হয়তো বা এসিড বৃষ্টি তো অনেকগুলো হয়, সালফার ডাই অক্সাইড থেকে মেবি একটা দেখাইছে, আর একটা নাইট্রিক অ্যাসিড দেখাইছে মেবি, না? সো এই দুই ক্ষেত্রে যদি আমি কথাবার্তা বলতে চাই, শুধু দুইটা বিক্রিয়ায় মুখস্থ রাখবে, এখানে আসলে থিওরিটিক্যালের মতো আসে, আর কিচ্ছু আসে না। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আমাকে তো বিক্রিয়া দেখাইছিলেন যে সোডিয়াম স্টিরাইটেড। সোডিয়াম বৃষ্টি? স্টিরাইটেড। বুঝি নাই বাবা, আরেকবার বলো তো। হ্যাঁ ভাইয়া, ওইখানে পানির খরতার মধ্যে আপনি পড়াইছিলেন যে সোডিয়াম স্টিরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইড যে বিক্রিয়াটা করে ওইটা। ও আচ্ছা, ঠিক আছে, সোডিয়াম স্টিরায়েড, তাই তো? এটা তো সাবান। তুমি হচ্ছে 12 নম্বর চ্যাপ্টারটা পড়ছিলা? না ভাইয়া, আমাকে তো পড়ানো হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলি তোমাকে, এই পার্টটা আমি তখনও বলছিলাম, এই পার্টটা নিয়ে, স্টেরয়েডের পার্টটা নিয়ে চিন্তা কইরো না, কারণ হচ্ছে এটা আমরা ইনশাল্লাহ 12 নাম্বার চ্যাপ্টারটাতে পড়াই দিব। কারণ কি জানো, এই জায়গাটা দিয়ে অনেকের সমস্যা আছে, যেখানে ওই স্টেরয়েড বা জিনিসপত্রগুলো নিয়ে 12 নাম্বার চ্যাপ্টারে একদম ফুল ডিটেইলসে যখন পড়ানো হবে না, তখন তোমরা ইনশাল্লাহ বুঝতে পারবা যে কিভাবে সাবান উৎপন্ন হইলো, কিভাবে ক্ষয় হইলো, কিভাবে কি করা হইলো, তখন ইনশাল্লাহ ফুল জিনিসগুলো ডিটেইলসে বুঝতে পারবা। কেমন? আপাতত যে জায়গাটা আছে, ওই জায়গাটা থেকে সিকিউ প্রশ্ন আসবে না, স্টেরয়েডের পার্টটা থেকে। সো এটা যেহেতু 12 নম্বরের ডিটেইলসে আছে, ওইটা যখন বুঝতে পারবা পুরো রূপে, এখানে যখন ফিরে আসবে, এটা একদম ইজি লাগবে। বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। এই ক্লাসটাই তো মনে হয় ক্লাস 10 এর অনলাইন ব্যাচের লাস্ট ক্লাস কেমিস্ট্রি। এইটা তাহলে হচ্ছে অবশ্যই অবশ্যই, যদি এটা না লাস্ট ক্লাস হয়ে থাকে, তাহলে অবশ্যই 12 নম্বর চ্যাপ্টার পড়ানোর কথা। সো তুমি যদি পড়ে না থাকো, তাহলে হয়তো বা রেকর্ডেড আকারে আছে। সো তুমি যেটা করবা সেটা হচ্ছে 12 নাম্বার চ্যাপ্টার, বা এটা চ্যাপ্টারটার নাম জানি কি, আমাদের জীবনের রসায়ন বেবি। ওইখানের মধ্যে তুমি হচ্ছে সাবান উৎপাদন, কিভাবে সাবান উৎপন্ন করা হয়, ওই বিক্রিয়াটা দেখবা। সো ওইটা রেকর্ডেড আকারে সাবান বা ডিটারজেন্টের পার্ট গুলো দেখলে এই স্টেরয়েডের পার্ট একদম ইজি হয়ে যাবে। কেমন? বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া, এতদিন আপনার সাথে ক্লাসগুলো করে অনেক ভালো লাগছে, আপনি অনেক ভালো ক্লাস দেন। যাক ভাই, আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক অনেক ভালো লাগলো। আমার জন্য দোয়া করবা, কেমন? হ্যাঁ ভাইয়া, আর সামনে নেক্সট মান্থের 13 তারিখ পরীক্ষা, আমার জন্য একটু দোয়া করুন। অবশ্যই, ফি আমিনিল্লাহ বাবা, অনেক অনেক দোয়া করি এতদিন যেভাবে পড়াশোনা করছো, আরো ভালো পড়াশোনা করার মাধ্যমে যাতে তুমি তোমার বেস্ট রেজাল্টটা নিয়ে আসতে পারো, এবং তোমার বাবা মায়ের মুখটা উজ্জ্বল করতে পারো। কেমন? হ্যাঁ ভাইয়া, আর একটা কথা বলছি ভাইয়া, আপনি যখন ক্লাস করান, হুম, তখন আমার পাশে ছোট ভাই থাকে, ও আপনার ক্লাসটা খুব এনজয় করে। যাক সেরা, আলহামদুলিল্লাহ, শুনে খুবই ভালো লাগলো। সে কি বুঝে নাকি আমি কি পড়াচ্ছি? হ্যাঁ ভাইয়া, ও কোন? থেকে যদি আপনার শব্দ শুনতে বলতে যে বলে যে ওই ফাতিল ভাই আইছে। যাক আলহামদুলিল্লাহ। ও কোন ক্লাসে পড়ে বাবা? হ্যাঁ, ও এবার আমরা বলতে ওয়ানে। ওরে সেরা 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 সেরা, তোমার ছোট ভাইয়াকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে দিও। হ্যাঁ ভাই, ও আপনার সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ, অবশ্যই 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 দাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? কেমন আছো তুমি? স্যার আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তোমার নাম কি ভাইয়া? বলো কি? বলো কি? বলো কি? বলো ভাইয়া বলো।
বল ভাইয়া আমার নাম দীপ। আমার নাম দীপ। ও আচ্ছা, তোমার নাম দীপ। তুমি তোমার ভাইয়াকে নিয়ে আমাদের সাথে দেখা করতে আসবা, ঠিক আছে? আমার অফিসে একদিন দেখা করতে আসবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আমাকে একটু দোয়া করবে। হ্যাঁ ভাইয়া, তোমার জন্য অনেক অনেক দোয়া করি। আব্বু আম্মুর কথা শুনবে, কেমন? আব্বু আম্মুর কথা শুনবা, বেশি দুষ্টামি করবা না, ঠিক মতো পড়াশোনা করবে, কেমন? আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ভালো থাকবা। হ্যাঁ আপনি আমাকে বাসায় আসবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, হুট করে একদিন চলে আসবো, এসে তোমাকে একদম অবাক করে ফেলবো। হ্যাঁ ভাইয়া, আপনি যদি কখনো বাগেরহাট আসেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের বাড়িতে পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ইনশাআল্লাহ যদি কখনো যাই অবশ্যই অবশ্যই আসবো। গুড নাইট। গুড নাইট। ওরে, ও তো অনেক সুইট, মাশাআল্লাহ। ওর নাম হ্যাঁ কি? ভাইয়া, দুষ্টু সেরা ভাইয়া। নাম কি ভাইয়া ওর? ভাইয়া ওর নামটা হচ্ছে মাধুর্য মন্ডল দীপ। ও, বুঝতে পারছি ভাইয়া, যাক মাশাআল্লাহ, খুবই ভালো খুবই ভালো, ঠিক আছে। ভাইয়া আপনি যখন ভূতের গল্পগুলো বলেন ও তখন একদম এক্সাইটেড হয়ে বসে থাকে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ইনশাআল্লাহ তোমাদের সাথে নেক্সটে কখনো যদি দেখা হয় আল্লাহর রহমতে, ইনশাআল্লাহ আবারও বলবো ভূতের গল্প। হ্যাঁ ভাইয়া, আপনাকে এই 2-3 মাস অনেক মিস করব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া, আবারও ক্লাস 10-এ দেখা হবে। হ্যাঁ ভাইয়া, আপনাকে যদি কখনো নক দেই আমাকে একটু কাইন্ডলি অবশ্যই উত্তর দিবেন। অবশ্যই অবশ্যই অবশ্যই, মাঝে মাঝে অনেক বেশি ব্যস্ত থাকার কারণে হয়ে ওঠে না, তবে আমি ইনশাআল্লাহ সবারটাই দেওয়ার অনেক চেষ্টা করি, কেমন? ইনশাআল্লাহ দিব। হ্যাঁ ভাই, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই, ঠিক আছে বাবা, আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা, পরে দেখতেছি হচ্ছে সুমাইয়া আক্তার। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, তোমাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। কি অবস্থা ভাইয়া, কি প্রশ্ন আছে তোমার? ঝটপট করে বলে ফেলো দেখি, কি কি সমস্যা ফেস করতেছো কেমিস্ট্রিতে? জি ভাইয়া, প্রথম প্রশ্নটা হচ্ছে, আমার কথা কি শোনা যাচ্ছে? একদম 100-তে 100। জি ভাই, প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমরা যে পানির খরচা যখন পড়েছি তখন F2+ পড়েছি, মানে হচ্ছে ফিরাসে যেটা, ওটা কি 3+ হতে পারে না? না, হতে পারে না ভাইয়া। ওকে ভাইয়া, আমি বলি তোমাকে। সেটা হচ্ছে তোমার প্রশ্নটা এরকম ছিল যে আমরা Fe2+ এর বর্ণটা কি পড়ছি, ফেরাসের বর্ণ সবুজ পড়ছি না? না ভাই, এটা পানির খরচাতে। হ্যাঁ, মানে আমি তোমার কেন হতে পারে না এটা একটু বুঝাই। ওকে, আচ্ছা বলো, Fe2+ বা ফেরাস আয়নের বর্ণটা কি রকম? সবুজ। সবুজ। ওটার বর্ণটা কি Fe3+ মানে বাদামি হতে পারে? না, হতে পারে না। কেন হতে পারে না? যখন একটা ইলেকট্রন দান করবে তখন হতে পারবে। হ্যাঁ এক্স্যাক্টলি, একটা ইলেকট্রন দান করবে না, গ্রহণ করলে Fe2+। হ্যাঁ যেটাই হোক, মানে আসলে Fe2+ মানে Fe2+ এবং Fe3+ দুইটাতে একই জিনিস না, দুইটা আয়রন মানে আয়রন মনে হলেও দুইটা দুই ভিন্ন প্রজাতির জিনিসপত্র। সো দুইটা আসলে এটা মনে আসতেই পারে খরতাতে কেন 2+ আসলে। সো আসলে 2+ এর রিঅ্যাকশন গুলাই হয় আসলে ওখানে, খেয়াল করবা তুমি ম্যাগনেসিয়াম পড়ো বা ক্যালসিয়াম পড়ো, সেই ক্ষেত্রে সবগুলো +2 আকারে আয়ন হয় না, বলো তো বাবা? জি ভাইয়া। হ্যাঁ, তো আয়রনটাও কিন্তু আমরা 2+ই ধরতেছি, কারণ ওখানের যে ক্যাটায়ন গুলো সব ক্ষেত্রেই দেখো 2+2+ আকারে চলে আসতেছে। এটা হচ্ছে খুবই দুর্বল ব্যাখ্যা, বাট খুবই স্ট্রং ব্যাখ্যাগুলো পরবর্তীতে পড়বা ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, আচ্ছা ঠিক। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে এমসিকিউ এ দেওয়া যে কোনটি অম্ল ধর্ম, তো অপশনে দেওয়া আছে হচ্ছে সালফারের অক্সাইড নাকি ক্লোরিনের অক্সাইড। দুইটাই হবে, দুইটাই হবে। শোনো আমি বলি, শোনো শোনো শোনো, আমি সহজে বলি। সেটা হচ্ছে ওই যে অম্ল অক্সাইড কথা বলে না, পোলাপান যারা কমেন্ট সেকশনে আছেন তারা সবাই লিখে নিবেন, যারা হচ্ছে অম্ল অক্সাইডের কথা বলে না। সো আমি কি আপনাদেরকে অধাতু পড়াইছিলাম 18টা, মনে আছে? পিক্স এট সি এভাবে। আচ্ছা দেখেন, আমি বলি অম্ল অক্সাইড কিভাবে চিনবেন। অধাতু, ভালো করে বুঝেন, অধাতু
এদের সাথে যদি অক্সাইড যুক্ত হয় তাহলে যেই অক্সাইডটা গঠিত হয় সেটাকে আমরা বলি আসলে অম্ল অক্সাইড বা অম্লীয় অক্সাইড। তো তুমি বলো সালফার একটা কি অধাতু, সো এটার সাথে যদি অক্সিজেন মিলিত হয় তাহলে যেটা হবে SO2, তাহলে এটা কি হবে? অবশ্যই অম্লীয় অক্সাইড। তো তুমি বলো ক্লোরিনও তো একটা অধাতু, এর সাথে যদি অক্সাইড গঠিত হয় তাহলে এখানে যেটা গঠিত হবে সেটাও কি হবে বলো তো? অধাতু হবে না? জি আচ্ছা Cl2O5 আরো হাইপোক্লোরাস আছে, এরকম অনেক আছে। সো জাস্ট আপাতত মনে রাখবা যে অধাতুর অক্সাইড যা আছে সবগুলো অম্ল অক্সাইড, এবং ধাতুর অক্সাইড যারা আছে ধাতু প্লাস অক্সাইড, সো ধাতুর অক্সাইড যারা আছে তারা সব সময় মনে রাখবা তাদেরকে বলা হয় কি অক্সাইড বলো তো? তাদেরকে বলা হয় ক্ষারীয় অক্সাইড। কেমন? ক্ষারীয় অক্সাইড। যেমন ম্যাগনেসিয়ামের সাথে যদি অক্সাইড হয় তাহলে সেটাকে বলবো ধাতব অক্সাইড। ক্লিয়ার নাকি ঝামেলা আছে? ক্লিয়ার ভাইয়া। আচ্ছা হ্যাঁ বলো তারপরে নেক্সট। কোয়েশ্চেনটা হচ্ছে যে একটা উদ্দীপক দেওয়া আছে যে গবাদি পশুর মলমূত্র ব্যবহার করে বাড়ির সার তৈরি করা যায় এবং একই প্রক্রিয়ায় বি গ্যাস উৎপন্ন করা হয়। এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে এই সারটি নিচের কোনটি? মানে এটা কি এই প্রশ্ন? ইউরিয়া দিছে কি? হ্যাঁ এখানে জৈব সার দেওয়া উত্তর। জৈব সার। আচ্ছা আরেকবার অপশন গুলোতে কি কি দেয়া আছে বলো? ফসফেট, জৈব সার, পটাশ সার, পচা সার। তাহলে ঠিক আছে, জৈব মানে হচ্ছে কি ওই যে ইউরিয়াটাকে বোঝানো হয়েছে। যে আমি আপনাদেরকে পড়াইছিলাম, একটা ভিডিও দেখাইছিলাম, মনে আছে? একটা গরুর ছবি ছিল, ইউরিয়া ছিল। সো ইউরিয়া এইটা বেশি রিলেভেন্ট হচ্ছে কয় নাম্বার? ইউরিয়া হচ্ছে 12 নাম্বার চ্যাপ্টারে দেখবেন গিয়ে সবার লাস্টের পেজে গিয়ে দেখবেন ইউরিয়ার সংকেত টংকেত অনেক কিছু দিয়ে দিছে, NH2CO NH2 এরকম দিয়ে ইউরিয়ার সংকেত দিছে। সো ওই গোবর টবর এগুলো হচ্ছে ইউরিয়া। সো ইউরিয়াটাকে সাধারণত ভাবে বলা হয় জৈব সার। কথা কি বুঝতে পারছো? জি ভাই, এটা একটা সিকিউ এর কোশ্চেন আর কি, হ্যাঁ বলো। যে গ নাম্বার বা ঘ নাম্বারে থাকে এরকম যে ক্যালসিয়াম ক্লোরাইড দ্রব্যের জলীয় দ্রবণের প্রকৃতি সমীকরণ সহ বর্ণনা করে, এরকম অনেকগুলো কোয়েশ্চেন আছে। তো ওগুলো হচ্ছে কেমনে আর কি করব? আচ্ছা আরেকবার প্রশ্ন বলো, আমি লিখি তুমি বলো। ওকে ভাইয়া। বলো কি বললা? ক্যালসিয়াম ক্লোরাইড দ্রব্যের জলীয় দ্রবণের প্রকৃতি সমীকরণ সহ বর্ণনা করো। ও বুঝছি। আচ্ছা এইটার প্রকৃতি মানে কি বলো তো বাবা? কি বোঝানো হয়েছে? আমি তো সেটাই বুঝিনি। হ্যাঁ প্রকৃতি মানে বোঝানো হয়েছে। আচ্ছা বলেন তো একটা যৌগের কয় রকম প্রকৃতি হইতে পারে? 3 রকমের হইতে পারে। একটাকে বলি, এই যে দেখেন আমি প্রকৃতিটা আপনাকে বুঝাচ্ছি। একটা হইতে পারে প্রকৃতি হইতে পারে ক্ষারীয়, একটাকে আমরা বলতে পারি নিরপেক্ষ। ক্লিয়ার? সো একটাকে বলতে পারি আমরা নিরপেক্ষ, আর একটাকে বলতে পারি আমরা এসিডীয় অথবা অম্লীয়। একই কথা তো, তাই না? এসিডীয় আর অম্লীয় কি কোনো পার্থক্য আছে? নাই। এখন তুমি বলো ক্যালসিয়ামের সাথে যদি এই পানি মিলে যায় তাহলে কি এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে কি করবে না? জি ভাইয়া। আচ্ছা ক্যালসিয়াম অক্সাইডটা কি আসলে অ্যাসিড নাকি ক্ষার? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তো ক্ষার। এক্স্যাক্টলি। তার মানে এর কোন প্রকৃতি ব্যাখ্যা করতে বলছে? এর ক্ষারীয় প্রকৃতি ব্যাখ্যা করতে বলছে। সো এর ক্ষারীয় প্রকৃতি ব্যাখ্যা করার জন্য কি করতে হবে বলো তো বাবা? ওই যে বইয়ের মধ্যে দেখবেন আমি আপনাদেরকে পড়াইছি ক্ষারের বিভিন্ন রকমের বিক্রিয়া পড়াইছি, মনে আছে পার্টটা? জি ভাইয়া। ক্ষারের বিভিন্ন রকম বিক্রিয়া, সেই পার্টটুকু তোমাকে দেখাতে হবে। আর যদি আসতো এসিডীয় তো তখন তুমি এসিডের বিভিন্ন রকম যে বিক্রিয়ার পার্টটুকু পড়ছি, যে বাইকার্বনেটের সাথে বিক্রিয়া, সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া, তখন তুমি ওই পার্টটা দেখে ওই উত্তরগুলো করে ফেলতা। কেমন? বুঝতে পারছো? ওকে ভাইয়া। আচ্ছা জি ভাইয়া। আর কোনো প্রশ্ন আছে? না ভাই আর কোনো প্রশ্ন নাই, আপনাকে অনেক মিস করব। আমিও তোমাদেরকে বাবা। তাই না? হ্যাঁ বাবা বুঝি নাই। আপনি কি ক্লাস 10 এ থাকবেন? হ্যাঁ অবশ্যই থাকবো। তোমরা থাকলে আমি থাকবো না কেন? অবশ্যই থাকবো ইনশাআল্লাহ। ততদিন যদি আমি বেঁচে থাকি বাবা, দোয়া করো ততদিনে যাতে বেঁচে থাকি আর কি। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। দোয়া করবেন, সামনে পরীক্ষা। জি আমিনুল্লাহ বাবা, অনেক দোয়া করি, ইনশাআল্লাহ অনেক ভালো করবে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা পরে হচ্ছে সামিয়া আক্তার নাফিসা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? ভাই অনেক ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ ভাইয়া। হ্যাঁ বলো। তার মানে তুমি অনেক ভালো যেহেতু আছো, তার মানে তো তোমার কোনো প্রশ্ন নাই, তোমার মিউট করে দেই, কি বলো?
আল্লাহ। আচ্ছা ঠিক আছে, বলো বাবা কি অবস্থা তোমার, পড়াশোনাতে কেমিস্ট্রিতে কি সমস্যা ফেস করতেছো বলো। ভাই আমার তেমন কোনো কোশ্চেন নেই, শুধু একটা আলহামদুলিল্লাহ। কোশ্চেন ছিল হ্যাঁ বলো। 6 অধ্যায় থেকে 9 অধ্যায়ের মধ্যে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কোন অধ্যায় থেকে বেশি? 6 অধ্যায় থেকে 9 অধ্যায় লিখে রাখো খাতার মধ্যে। টোটাল কয়টা প্রশ্ন হবে বলো। আমাদের 7টা হবে। মানে প্রশ্ন আসবে কয়টা প্রশ্ন আসবে, সিকিউ প্রশ্ন আসবে 6টা বা 8টা, এরকম 8টা প্রশ্ন থাকবে সিকিউতে। হ্যাঁ সো 6 নাম্বার থেকে 9 নাম্বার চ্যাপ্টারের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট বা একদম আলাদাভাবে প্রশ্ন আসবে 6 নাম্বার চ্যাপ্টারটা থেকে তুমি পাবা। যদি টোটাল 8টা প্রশ্নের কথা বলা হয়, সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখানে হচ্ছে 7 নাম্বার চ্যাপ্টার, তারপর আচ্ছা তারপর হচ্ছে 6 নাম্বার চ্যাপ্টার, তারপরে হচ্ছে 8 নাম্বার চ্যাপ্টার। এখন একটা কথা ভালো করে শুনো বাবা, বুঝো। তোমার এখান থেকে একটা সিকিউ কিভাবে দিবে আমি বলে দেই। ওই লাসাতিলিয়ার নীতি পড়ছো না, চাপ টাপ বাড়ানো টাড়ানো, হ্যাঁ লাসাতিলিয়ার থেকে একটা প্রশ্ন পাবা। লিখে রাখো 7 নাম্বার চ্যাপ্টারের লাসাতিলিয়ার থেকে একটা নীতি থেকে যে একটা প্রশ্ন আসবে, চাপ তাপ ঘনমাত্রা, আমি পড়াইছিলাম, তুমি একটু দেখে নিতে পারো যদি পড়ানো ক্লাস থাকে। সো এখান থেকে একটা সিকিউ প্রশ্ন কমন পাবা। আর একটা প্রশ্ন কমন পাবা হচ্ছে গিয়ে জারণ বিজারণ থেকে, লিখে রাখো কোনো সমস্যা নেই। 7 নাম্বার চ্যাপ্টারে 2টা পার্ট, একটা জারণ বিজারণ থেকে একটা সিকিউ পাবা, আর একটা হচ্ছে তুমি লাসাতিলিয়ার নীতি থেকে একটা প্রশ্ন পাবা। এবং 8 নাম্বার অধ্যায় থেকে তুমি যত বলো, ওই যে বন্ধন শক্তির যে এনার্জি গুলো ডেল এইচ এর যে বিভিন্ন রকম সূত্র দিয়ে যে ম্যাথ আসে না, নাফিসা আক্তার বাবা আমার কথা শুনতে পারতেছো? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, 8 নাম্বার চ্যাপ্টারের যে ডেল এইচ এর যে ম্যাথ গুলো আছে, জি ডেল এইচ থেকে একটা ম্যাথ আসবে। এবং আরেকটা পার্ট যদি আমি বলি, ওই যে বিভিন্ন রকম ওই ইয়া আছে না, তোমার গ্যালভানিক কোষ, তারপর সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষ্য, গাঢ় সোডিয়াম ক্লোরাইড, জলীয় দ্রবণের সোডিয়াম ক্লোরাইড, এই যে পার্টটা আছে না, জি এখান থেকে একটা আসবে। সো আমি তোমাকে 4টা সিকিউ কোথায় কোথায় থেকে আসবে বলে দিলাম, এবার শোনো আরো 2টা সিকিউ বলি কোথায় থেকে আসবে। 6 নাম্বার চ্যাপ্টারে তুমি ওই যে স্থূল সংকেতের সাহায্যে আণবিক ভর নির্ণয় করা আছে না, যে পার্সেন্টেজ জি ভাই। থেকে, ওইটা থেকে একটা প্রশ্ন আসবে একদম শিওর। আরেকটা আসবে কোথায় থেকে বলো তো, ওই যে ঘনমাত্রা নির্ণয় বা হচ্ছে তোমার লিমিটিং বিক্রিয়ক, এখান থেকে একটা প্রশ্ন আসবে। সো আমি যে পার্টগুলো বললাম এখান থেকে তোমার 6টা প্রশ্ন চলে আসবে। সাজেশন পেয়ে গেছো? জি ভাইয়া অনেক থ্যাংক ইউ। হ্যাঁ ওয়েলকাম বাবা। আর 9 নাম্বার চ্যাপ্টার যেটা আমরা মাত্র শেষ করলাম, এখান থেকে আসার কথা বললে বলবো পিএইচ থেকে আসে মোটামুটি। আরেকটা হচ্ছে ওই যে বিভিন্ন রকম বর্ণ টর্ণ দেখাইছিলাম না, লাল নীল সবুজ হলুদ এরকম বর্ণ, তো ওই পার্ট থেকে প্রশ্ন আসবে। সো আমি যেটা দেখাইলাম আগে 6, 7, 8, এই তিনটাকে ভালো করে কমপ্লিট করো, একদম 50 মার্ক, একদম লিখিত তো 50 থাকে, 50 মার্ক একদম 100% কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। জি ভাইয়া সামনে পরীক্ষা দোয়া কইরা। অবশ্যই অবশ্যই বাবা, ফি আমানিল্লাহ, অনেক অনেক দোয়া করি যে অনেক ভালো পরীক্ষা দাও। ভাইয়া আপনাকে অনেক মিস করব, হ্যাঁ 2 আমিও মাস ক্লাস তোমাদেরকে বাবা ইনশাল্লাহ অনেক মিস করব, তবে খুব শীঘ্রই আবারও দেখা হবে আশা করি। ক্লাস নেন না তখন অনেক মিস করি আপনাকে। আরে আমিও আপনাদেরকে অনেক মিস করি। আমারও মনে হচ্ছে যে আমার তো হচ্ছে, যদিও বা আমার ফাইনাল পরীক্ষা চলতেছে, এটা ভালো হয়েছে, আমি ক্লাস নিতে এমনিতেও পারতাম না। সো ফাইনাল পরীক্ষাটা শেষ হইতে হইতে তোমাদের হয়তো আবার ক্লাস শুরু হয়ে যাবে, তখন ইনশাল্লাহ আবারও দেখা হবে। সো দোয়া করবা, আমারও পরীক্ষা, আমার জন্য দোয়া করবা সবাই, কেমন? ঠিক আছে বাবা, ভালো থাইকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আচ্ছা এরপরে হচ্ছে মিথি। মিথি মিথি আছে, শুনেন একটা কথা বলি, সেটা হচ্ছে আজান দিচ্ছে, আজান আজান, আজানের বিরতি দিয়ে একটা। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার।
আচ্ছা ঠিক আছে, এখন আমি মিউট করব হচ্ছে মিথি কোথায় গেল, এই যে মিথি। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। কি অবস্থা, পড়াশোনা কেমন যাচ্ছে, কি কি সমস্যা আছে তোমার বলো তো? ভাইয়া আমার তেমন কোনো সমস্যা নাই, দুটো সমস্যা ছিল, এর মধ্যে একটা কিছুক্ষণ আগে আপনি সলভ করে দিয়েছেন যে পরীক্ষার সাজেশন গুলো নিয়ে, যাক যাক, আর আরেকটা হইলো একটা বিক্রিয়াতে। বলো। বিক্রিয়াতে এরকম ওরা বাংলায় দিছে, তো এই জন্য আমি ঠিক বুঝতে পারি নাই যে সাইট্রিক অ্যাসিড ফার্স্ট ব্র্যাকেটে একিউ থেকে এইচ সঙ্গে পানি তো বিক্রিয়া করে সাইট্রিক আয়ন হয়েছে, এটা কিভাবে হয়েছে আমি সেটা বুঝি। আচ্ছা আমি বলি, এখানে সহজ একটা ভাষা আছে, একজন সামিয়া বারবার বলতেছিল 5 নাম্বার থেকে 9 নাম্বার চ্যাপ্টার ইম্পর্টেন্ট, আমি সব লিখে লিখে দিব, যাও তোমাদের সুবিধার্থে। আমি তোমার কয় নাম্বার চ্যাপ্টার থেকে আছে বলো তো পরীক্ষায়? আমার 5 থেকে 8.1 মানে ডিএলএইচ পর্যন্ত আছে। বুঝতে পারছি, তার মানে আমি হচ্ছে প্রত্যেকটা হচ্ছে যেটা করব একটু পরে, সেটা হচ্ছে 5 থেকে যেহেতু 9 সবার স্ট্যান্ডার্ড পরীক্ষার মধ্যে প্রশ্ন, আমি এটা লিখে লিখে দিব, যারা যারা কমেন্ট করতে একদম লিখে বলে দিব কোন জায়গা থেকে প্রশ্ন আসবে। আচ্ছা দেখেন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কোন রকম যদি অ্যাসিড, হ্যাঁ কোন রকম যদি অ্যাসিড এটা যদি পানির মধ্যে দিয়ে দেয়, এই যে পানি মানে H2O তাই না, সেটা তখন আয়নিত হয়ে যায়। আয়নিত মানে কি বুঝো বাবা? আয়নিত কথাটার অর্থ হচ্ছে এই অ্যাসিডটার আয়ন সৃষ্টি হয়। সো তুমি যদি এখানে অ্যাসিডের জায়গায় যদি সাইট্রিক অ্যাসিড তুমি যদি পানিতে দিয়ে দাও, তাহলে ওই সাইট্রিক অ্যাসিডটাও আয়নিত হয়ে যাবে বা পানিতে দ্রবণীয় হয়ে যাবে। মানে আয়নিত কথার অর্থ হচ্ছে পানির সাথে মিশে যাবে, পানিতে দ্রবণীয় হয়ে যাবে। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, আর কোনো কনফিউশন আছে বলো তো এটা নিয়ে? থাকলে বলতে পারো। না, এটা নিয়ে আর একটা সমস্যা ছিল যে আমার ফিটকিরের সংকেতটা না মনে থাকে। আচ্ছা, ফিটকারির সংকেতটা মনে রাখার, বলো তো পুরো সংকেতটা তুমি বলো তো একটু শুনি। যে Al2 Al2 কমেন্ট পাশি দেখি, কমেন্টে করো তো দেখি উত্তর। হ্যাঁ বলো, আমি লম্বা করে লিখে দিব, বলো। Al2 SO4 হোল 3 হ্যাঁ, তারপর K2 SO4 K2SO4 তাই তো? 24 মোল H2O। ভেরি গুড, 24 মোল H2O। আচ্ছা, এটার ক্ষেত্রে যেটা তোমাকে করতে হবে বাবা, এই রিঅ্যাকশনটা আপনি কমপক্ষে বাসার মধ্যে শুনেন, আমি বলি এই 24 অণু পানি এটা মনে মনে মুখস্থ রাখবেন। 24 এটাকে আগে রিলেট করবেন না। আপনি এইটা অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত তো লিখতে পারেন, পটাশিয়াম সালফেট তো লিখতে পারেন, পারেন কি পারেন না বলেন তো? আগে এইটা মুখস্থ করবেন যে অ্যালুমিনিয়াম সালফেট পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট পটাশিয়াম সালফেট একসাথে থাকবে। এবং তুমি বলো তো এখানের মধ্যে একটা কমন সংখ্যা আছে, বলো তো এখানে 2, এখানে কি 4 আছে না বলো তো? 2 আর 4 কত? 24। এখানেও দেখো তো কত আছে, 2 আর 4 কত বলো তো বাবা? 24। এখানে পানিটা কত আছে বলো তো? মিল আছে না নাই? তার মানে তুমি মনে রাখবা, শোনো তুমি যদি পুরাটা একসাথে মনে রাখতে যাও না, তাহলে না ভুলে যাবা। হ্যাঁ, খুব বেশি স্বাভাবিক। তাহলে তোমাকে কি করতে হবে, প্রথমে তুমি এই পার্টটা মুখস্থ করবা, এইটার সাথে এইটুক শুধুমাত্র মুখস্থ রাখবা, আর পানিটা ভুলে যাবা প্রথমে। তো এই দুইটা পার্ট মুখস্থ হওয়ার পরবর্তীতে তুমি এই পার্টটা মনে রাখবা, এটা মনে রাখা তখন খুবই ইজি হয়ে যাবে। কথা বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, আর কোনো সমস্যা আছে ভাইয়া তোমার? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে বাসায় থেকো কেমন? আচ্ছা ঠিক আছে বাবা, দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা পরে দেখি তাইফা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। তাইফা না? জি। আচ্ছা, কিন্তু তাইফার নামের শেষে এরকম একটা কঙ্কাল দেওয়ার কারণ কি?
স্যার ওইটা আমার ফেভারিট ইমোজি। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। এখন বলেন, এই পড়া কেমিস্ট্রির অবস্থা কি এরকম কঙ্কালের মতো হয়ে গেছে, নাকি স্বাস্থ্য টাস্থ্য আছে কেমিস্ট্রির? না, কি বলবো। আচ্ছা, ঠিক আছে। এখন এখন তোমাকে আমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে সমস্যা কি আছে। আসলে আমার এই অধ্যায়ে সেরকম কোনো সমস্যা নাই। আমার গত অধ্যায়ে একটা সিম্পল সমস্যা আছে। ওইটা আমি Q1 ক্লাসে হ্যান্ড রেজ করছিলাম, বাট স্যার হয়তো নোটিস করে নাই, এজন্য আনমিউট করে নাই আমার। বুঝতে পারছি। কি সমস্যা ছিল বলো দেখি, যদি মুখে মুখে সলভ করে দেওয়া যায় বলে করে দিব। সমস্যা বলতে আপনি করেছিলেন যে ওই যে পোলার যৌগ ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে 1.9 না। তো ওইটার একটা ম্যাথে আপনি দিচ্ছেন যে এফ এর মান 4.0, তারপরে ও এর মান 3.5, তারপরে এন আর সিএল এর মান হচ্ছে 3.0। এগুলো কি আসলে? এগুলো তড়িৎ ঋণাত্মকতার মান। মানে ধরো এই যে দেখো, ধরো একটা যে কোনো যৌগ চিন্তা করো, হাইড্রোজেনের সাথে ক্লোরিন আছে, হ্যাঁ। সো হাইড্রোজেনের সাথে ক্লোরিন এরকম করে ইলেকট্রন শেয়ার করে আছে, হ্যাঁ। এই যে এটা কি বলতো, এটা হচ্ছে ইলেকট্রন শেয়ার করে আছে, ইলেকট্রন শেয়ার করে আছে। এখন হয়টা কি জানো, এই শেয়ার করা ইলেকট্রন, এটা তো হাইড্রোজেনের ইলেকট্রন, তাই না? এটা হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন। কিন্তু সমস্যাটা কি হয় জানো, এই ইলেকট্রন দুইটা না, এই দুইটাই কিন্তু একটা না, দুইটা শেয়ার কিন্তু ইলেকট্রন দুইটাই হাইড্রোজেন নিজের দিকে টানে, আবার এই দুইটাই আবার ক্লোরিন নিজের দিকে টানে। এখন ব্যাপারটা হচ্ছে কে বেশি শক্তি দিয়ে নিজের দিকে টানে। প্রশ্ন এটা, ধরো তুমি এবং তোমার একটা ছোট ভাই মিলে একটা চিপস টানতেছো, তোমার শক্তি বেশি হইলে তোমার দিকে চিপসটা চলে যাবে না? তো এখন কথা হচ্ছে এখানে শেয়ার কিন্তু ইলেকট্রন যায় কার দিকে, শক্তি যার বেশি। তো শক্তি কিভাবে বুঝবো কার শক্তি কত, এটা বুঝি আসলে তড়িৎ ঋণাত্মকতার মান দিয়ে। তড়িৎ ঋণাত্মকতার মান কতা, তো তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি, তড়িৎ ঋণাত্মকতা জিনিসটাই হচ্ছে ইলেকট্রন টানার শক্তি। আমার কথা কি বুঝছো? তো তুমি এখন বলো তো, যে তুমি যে ফ্লোরিন বললা, অক্সিজেন বললা, নাইট্রোজেন বললা, এর 4, এর 3.5, এর হচ্ছে 3.0, তার মানে তুমি বলো তো বাবা, এই জায়গার মধ্যে কার টানা শক্তি বেশি, ফ্লোরিনের, তারপর কার, অক্সিজেনের, তারপর কার, নাইট্রোজেনের। কথা কি বুঝতে পারছো আমার? হ্যাঁ, এবার কি ক্লিয়ার? তার মানে ফ্লোরিন আর অক্সিজেন মিলে যদি কোনো যৌগ হয়, কে বেশি নিজের দিকে টানবে? ফ্লোরিন বেশি নিজের দিকে টানবে। কেন বেশি নিজের দিকে টানবে? কারণ তার তড়িৎ ঋণাত্মকতা বেশি, ইলেকট্রন টানার শক্তি বেশি। ক্লিয়ার নাকি ঝামেলা আছে? ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে তোমার? না স্যার, ঠিক, দোয়া করিয়েন আমাদের জন্য। ফি আমানিল্লাহ বাবা, অনেক দোয়া করি, ইনশাআল্লাহ অনেক ভালো করবা। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, পরবর্তীতে দেখছি হাফসা। দেখি হাফসাকে আনমিউট করি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া বলো, শুনতে পারতেছি। তোমার কি সমস্যা আছে বলে ফেলো। ভাইয়া, আমার প্রথম কথা হলো, এই অধ্যায়ে আমার প্রশ্ন ছিল, বাট ওই দিন আমার মানে একটা ক্লাস এক্সাম ছিল এই অধ্যায় থেকে। আমি ভাইয়া মানে সিকিউ ছিল, ওইখানে ভাইয়া 10 থেকে 10 পাইছি, আর সবাই আগে ভাইয়া পরীক্ষা দিছি। আর আমার ক্লাসের আর কেউ 10 থেকে 10 পায় নাই। আরে মাশাআল্লাহ, এটা আমার খুব ক্লিয়ার ছিল, বাট তাও কিছু প্রবলেম আছে, কিন্তু এগুলা থেকে প্রশ্ন আসে নাই, তাই আমি 10 থেকে 10 পাইতে পারছি। আমার প্রথম প্রশ্নটা হলো যে অম্লীয়মূলক কি, বা এটা আমি মোটেও বুঝতেছি। অম্লীয়মূলক, তাই তো? আচ্ছা দেখো, আমার তো খুবই ভালো লাগলো তুমি 10-এ 10 পাইছো। তুমি কি ক্লাসটা আমি কেমিস্ট্রি না আমার খুবই ফেভারিট সাবজেক্ট। কেমিস্ট্রি শুধু এরকম না, ষষ্ঠ থেকে নবম অধ্যায় পর্যন্ত প্রত্যেকগুলো পরীক্ষাতে আমি 10 থেকে 10 পাইছি। আরে মাশাআল্লাহ, অনেক ভালো। তোমার কি ইচ্ছা কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি বা ফার্মাসি এগুলো নিয়ে পড়ার, নাকি